কলেজ ক্যাম্পাসে দুই দলের মারামারি হচ্ছে, কারণ তারা প্রতিদিন ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করে। মেয়েরা হচ্ছে সিনিয়র আর ছেলেরা হচ্ছে জুনিয়র। দুই দল মারামারি করতেছে। এমন সময় প্রিন্সিপাল স্যার এসে সবাইকে পিটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পিটানি খেয়ে সবাই সবার জায়গায় চলে গেল। দুজন দু জায়গায় দাঁড়িয়ে আছে, মানে তারা কলেজ ক্যাম্পাসের মাঝখান দিয়ে ইট রেখেছে। ওই পাশে মেয়েদের, এই পাশ ছেলেদের, এই রকম ভাবে। প্রিন্সিপাল স্যার মাঝখানে দাঁড়িয়ে বলতে লাগলো, এই নিঝুম, তোমার কি সমস্যা? তুমি প্রতিদিন এই রকম কাজ করতেছো। আর ফয়সাল, তোমারও কি সমস্যা? তুমিও দেখি এই নিঝুমের পিছু ছাড়ছো না। গত 2 বছর ধরে তোমরা একইভাবে ঝগড়াঝাটি করতেছো। তোমাদেরকে কিছু বললে তোমরা 2 দিন ভালো থাকো, 2 দিন পর আবার ঝগড়াঝাটি করা শুরু করো। এমন কেন করো? স্যার, এখানে আমাদের কোনো অপরাধ নেই। এখানে সব অপরাধ হচ্ছে ওই মেয়েটার। এই কলেজে নতুন যে আসে না কেন, তাদেরকে তারা নিয়ে যায়, আমাদেরকে একজনও দেয় না। এমনকি আমরা যেখানে প্রতিদিন আড্ডা দিতে যাই, সেখানেও তারা জায়গাটা দখল করে রেখেছে। ওদের জন্য আমরা কোথাও গিয়ে শান্তি পাই না। স্যার, এই ফয়সাল একদম মিথ্যা কথা বলতেছে। সে সত্যি কথা বলে না, সবসময় মিথ্যা কথা বলে। যদি সত্যি কথা বলতো তাহলে আমরা তার সাথে কখনোই ঝগড়া লাগতাম না। সে প্রত্যেকদিন আমাদের ক্লাসরুমে গিয়ে আমাদের ব্যাগের ভেতর থেকে টাকা চুরি করে নিয়ে আসছে। কই, আমি তো সিসিটিভি ফুটেজে একদিনও দেখি নাই ফয়সালকে অপরের দিকে যাইতে। তুমি কেন মিথ্যা কথা বলছো নিঝুম? তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও নিঝুম। মিথ্যা কথা বললে পাপ হয়, এটা তুমি খুব ভালো করেই জানো। আর দুজনকে বলে দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং দিতেছি, এরপর যদি আবার ঝগড়া লাগাও তাহলে দুজনের কিছু একটা করে দিব, তখন আর ঝগড়া লাগাতে পারবে না। এই বলে প্রিন্সিপাল স্যার ওইখান থেকে চলে গেল। এইদিকে ফয়সাল নিঝুমকে আর কিছু না বলে তার পুরো গ্যাং নিয়ে চলে আসলো ক্যান্টিনে। ভিতরে প্রবেশ করতেই ক্যান্টিনে থাকা বাবু নামের একটা ছেলে বলতে লাগলো, ফয়সাল ভাই, আজকে ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিয়েছেন। আমার কাছে ফোন থাকলে আমি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিতাম। আপনাদেরকে কিন্তু ফোনটা নেই। আপনাদের প্রতিদিনের এই ঝগড়া সবাই বিনোদন হিসেবে নিত। হইছে হইছে, আর পাকনামি করতে হবে না। তুই এখন আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আয়, আর খাতায় কয় টাকা লেখা আছে আমাকে একটু জানা। আমি আজকে টাকা দিয়ে যাব। বাবু ওইখান থেকে চলে গেল দোকানে। সবাইকে আগে সিঙ্গারা দিয়ে হিসেবের খাতা হাতে নিয়ে হিসেব করতে লাগলো। বেশ কিছুক্ষণ হিসেব করার পর বাবু ফয়সালের সামনে এসে হিসেবের খাতাটা রেখে বলতে লাগলো, ভাই, ৯,৭২০ টাকা হয়েছে আজকের সবগুলো সিঙ্গারা হিসাব নিয়ে। বাবুর মুখে এই কথা শুনে ফয়সাল আকাশ থেকে পড়ার মতো অবস্থা। ৯,৭২০ টাকা, তাও আবার 15 দিনে সবাই খেয়ে ফেলেছে। এটা দেখে ফয়সাল বাবুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাবু, এত টাকা হয়েছে কি করে? আগে তো কখনো এত টাকা হয় নাই। আজকে কেন এত টাকা হয়েছে? ভাই, আপনি তো প্রতিদিন আপনার গ্যাং নিয়ে এসে খাওয়া দাওয়া শুরু করেন। এরপরে তো খাতায় লিখে রাখতে বলেন। যত টাকা খেয়েছেন সব টাকাই তো হিসাব করে লিখে রাখি। আচ্ছা, এই নে, এইখানে ৯,০০০ টাকা আছে, এইটা লিখে রাখ, আর বাকিটা পরে আবার দিব। ফয়সাল সবাইকে নিয়ে খাওয়া শেষ করে চলে আসলো বাইরে। বিকেল হয়ে গেছে, কলেজও ছুটি দিয়ে দিয়েছে এখন। ফয়সাল সবার কাছ থেকে বিদায় নিয়ে তার বন্ধু বান্ধবকে সাথে নিয়ে বাড়ির দিকে যাইতেছে। এমন সময় পিছন থেকে কণিকা বলতে লাগলো, কি ব্যাপার ফয়সাল ভাই, অবশেষে কিনা আপনিও হেরে যান সিনিয়র মেয়েদের কাছে? এটা কিন্তু একদম খারাপ দেখায়। আপনার মতো একটা স্মার্ট ছেলে কিনা ওই সাধারণ মেয়ের কাছে হেরে যায়, এটা মানা যায় না। আপনি যদি চান তাহলে আমি আপনাকে বিভিন্ন মাধ্যমে সাহায্য করতে পারি, তবে আমি সাহায্য করব, আমাকেও কিছু দিতে হবে। এমন যদি দিতে পারেন তাহলে আমি সাহায্য করতে রাজি আছি। কণিকার কথা শুনে ফয়সাল মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই এই মেয়েটাকে নিঝুম এই রকম একটা বুদ্ধি দিয়ে পাঠিয়েছে। এর আগেও তো এই রকম করেছে। এবার এই ফাঁদে পা দেওয়া যাবে না। এই ফাঁদে পা দিলে নিশ্চয়ই আবার বিপদে পড়ব আমি, আর বিপদে পড়তে চাই না। ফয়সাল প্রায় 2-3 মিনিট চিন্তা ভাবনা করার পর কণিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন তো কোনো কিছু মনে পড়তেছে না। তুমি চাইলে তোমার ফোন নাম্বারটা দিয়ে যেতে পারো। যদি দরকার পড়ে তাহলে আমি অবশ্যই তোমাকে কল দিব ইনফরমেশনের জন্য। 0189, এটা হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারে কল দিলে
অবশ্যই আমাকে পাবেন। ঠিক আছে, এখন তাহলে তুমি যাও, যখন প্রয়োজন হবে তখন তোমাকে অবশ্যই ডাকবো। কণিকা চলে গেল। এইদিকে ফয়সাল তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। এমন সময় তরুণ ফয়সালকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা আবার দেখিস এই মেয়েটা যাতে তোকে কিছু না করে বসে। যদি কিছু করতে চাই তখন কিন্তু খুব খারাপ হবে। এই মেয়েটার সাথে আগে থেকেই বলে রাখলাম তোকে। আরে আগে এসব আজে বাজে চিন্তা ভাবনা করিস না। আর এই মেয়েটা তো কলেজে নতুন, এখনো নিঝুমের কাছে যাই নাই, আমাদের পাশেই আছে। তবে দেখি আরো কয়েকটা দিন যাক, আমাদের একজনকে তার পিছু করতে হবে। সে কার সাথে কতক্ষণ কথা বলে, কলেজে কি করে, ইত্যাদি ইত্যাদি জানতে হবে। যদি মনে হয় এই মেয়েটা আমাদের হয়ে কাজ করতে রাজি আছে, তাহলে আমাদের সাথে কাজ করবে। আর যদি মনে হয় এই মেয়েটা নিঝুম বের হয়ে কাজ করে, তাহলে এই মেয়েটাকে নিঝুমের কাছে ফিরিয়ে দিব। ফিরিয়ে দেবে কেন? ওই বজ্জাত মেয়েটার কাছে কম আছে নাকি? লোকজন আমাদের চাইতেও অনেক বেশি আছে, কিন্তু তারা মেয়ের সংখ্যাই অনেক বেশি। এটার জন্য আমরা তাদেরকে কোনো কিছু করতে পারি না। যদি কিছু করতে চাই তাহলে তো পুলিশ কেস হতে পারে, এটার জন্য কিছু করি না। হ্যাঁ, আমিও এটাই চিন্তা ভাবনা করি মাঝে মধ্যে। দেখিস না, আমি যে ওই নিঝুমকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করি না। ওই নিঝুমের সাথেই যা হবার আমার হবে। এবার যদি মারামারি লাগে, এবার মাথা ফাটিয়ে চলে আসবো বাসায়। এরপরে যা হবার হবে। ঠিক আছে, তুই যেটা চিন্তা ভাবনা করেছিস সেটাই হবে। এখন তো বেশি কিছু চিন্তা করার দরকার নেই। এত বেশি চিন্তা করে মাথা খারাপ করার কোনো দরকার আছে নাকি? না, এখন কোনো দরকার নেই। এখন তোরা যার যার বাসায় যা। আমি তো বাসায় চলে এসেছি, আমাকে আর কোনো কিছু করতে হবে না। তোরা ঠিকভাবে বাসায় চলে যাস তাহলেই হবে। আর বাসায় গিয়ে আমাকে ফোন দিস। সবে সবার বাসায় চলে গেল। এইদিকে ফয়সাল তাদের বাড়ির দরজার সামনে এসে কলিং বেল দিতেই ফয়সালের আম্মু এসে দরজা খুলে দিল। ফয়সালকে দেখে ফয়সালের কান ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে আর বলতে লাগলো, মেয়েদের সাথে মারামারি করে গ্যাংস্টার হওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? তোর জন্য আমি একটা দিনও বাড়িতে ভালোভাবে থাকতে পারি না। প্রত্যেক দিন প্রিন্সিপাল আমাকে ফোন দিয়ে বলে তুই নাকি মেয়েদেরকে অনেক বিরক্ত করিস, এমনকি মেয়েদের সাথে অনেক খারাপ ব্যবহার করিস। আবার তোরা যে প্রতিদিন মারামারি লাগাস, ওই ভিডিও পাঠিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে। তোর আব্বুকে এখনো জানাই নাই। যদি জানাই তাহলে তোকে কবে লন্ডন পাঠিয়ে দেবে তার কোনো শিওর আছে? তুই যদি ভালোভাবে চলাচল না করতে পারিস তাহলে তোর আব্বুকে জানাতে বাধ্য হব আমি। আমি তো খুব ভালোভাবে চলাচল করতেছি, কিন্তু ওই মেয়েটা যে আমার পিছু ছাড়তেছে না। কয়েকদিন তো বন্ধ করে দিয়েছিলাম মারামারি করা, পরে ওই মেয়েটা নিজে থেকে এসেই তো আমার সাথে মারামারি শুরু করেছে। তাহলে এখানে অপরাধটা কার, আমার নাকি ওই মেয়েটার? আমি এত কিছু জানি না, তবে একটা জিনিস বলতে পারি, তুই যদি ভালো হোস তাহলে তোর জন্য ভালো হবে, আর যদি না হোস তাহলে তোর ব্যবস্থা করতে হবে আমাদেরকে। অন্য ব্যবস্থা করার কোনো দরকার নেই। আমি আর কখনো মারামারি লাগবো না। এখন আমি রুমে গেলাম। এ বলে ফয়সাল চলে গেল রুমে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই ফয়সাল তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার জন্য খাবার রেডি করো, খুব ক্ষুধা লাগছে, আমি খাবার খাবো। খাবার টেবিলে এসে বস, তোর জন্য খাবার রেডি করছে। আর তোর বোন এখনো আসে নাই কেন কলেজ থেকে? তোদের দুই ভাই বোনকে যদি একই কলেজে ভর্তি করিয়ে দিতাম তাহলে আর এত ঝামেলা হতো না। দুজনকেই দুই জায়গায় ভর্তি করিয়েছি, এটাই অনেক ঝামেলা। খুব ভালো কাজ করেছো, দুইজনকে দুই জায়গায় ভর্তি করিয়ে। আমি আমাদের কলেজে কি করি কি না করি এসব আপু দেখতে পারবে না। আর আপু তাদের কলেজে কি করে কি না করে আমি গিয়ে দেখতে পারবো না। তোর মতো ছেলের সাথে আমি তানজিলাকে একই কলেজে ভর্তি করাবো না, অন্য কলেজে ভর্তি করিয়ে দিয়েছি, এটাই অনেক ভালো। তাতে আমরা আর কেউ বাধা দিব না। তবে কলেজ থেকে বের করে দিলে আমাদেরকে আর হাতে পায়ে ধরেও কলেজে যেতে পারবি না। এখন চুপচাপ খাবার খেয়ে রুমে যা। ফয়সাল খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে গান শুনতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তরুণ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তরুণ বলতে লাগলো, কিরে ফয়সাল, কালকে তো কি আবার ওই নিঝুম আপুর সাথে ঝগড়া লাগাবি নাকি? যদি লাগার ইচ্ছা থাকে তাহলে আমাকে আগে থেকেই বলে দে। আমি আর কালকে থেকে কলেজ যাব না। প্রিন্সিপাল স্যার বলে দিয়েছে এইবার যদি ঝগড়া লাগাই তাহলে সবাইকে কলেজ থেকে বের করে দিবে। আরে
কলেজ থেকে সবাইকে বের করে দিলে স্যার কি করবে? তাদের তো পথে বসতে হবে। পথে না বসলে তারা কিছুই করতে পারবে না, কারণ আমাদের বেতনের টাকা দিয়ে তারা চলাচল করে। ফয়সাল এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর কলটা কেটে দিল। অন্যদিকে নিঝুম বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মাত্রই হাতে রিমোটটা নিয়ে টিভি চালু করতেছে। এমন সময় তার আম্মু এসে ঠাস করে তার গালে চড় মেরে বলতে লাগলো, অনেক বড় হয়ে গেছিস তাই না? কলেজে ছেলেদের সাথে মারামারি করিস। তোর আব্বু আসুক আজকে বাড়িতে। অনেক দিন হয়েছে তোর নামে বিচার দেই না। বিচার দিলে একদম ঠিক হয়ে যাবি তুই। আমি আবার কখন মারামারি করলাম? মারামারি তো করেছে ওই ছেলেটা। তোমরা ওই ছেলেটাকে কিছু না বলে আমাকে যা ইচ্ছা তাই বলতেছো, এটা কিন্তু একদম ঠিক না। তোমরা আমাকে যা ইচ্ছা তাই বলতে পারো না। তুই যে কতটুকু ভালো এটা আমি আগে থেকেই জানি। আমাকে আর শিখাতে হবে না। তুই আমার পেট থেকে জন্ম হয়েছিস, আমি তোর পেট থেকে জন্ম হই নাই। এটা মনে রাখিস। তোর মতো জীবন আমরাও পার করে এসেছি। আবার এমন মনে করিস না যে পার করে আসি নাই। অনেক আগেই পার করে চলে এসেছি। এখনো চাইলে গিয়ে পড়াতে পারি, কিন্তু পড়াবো না। কাল থেকে যাতে আর তোদের মাঝে ঝগড়া না দেখতে পাই। এই বলে নিঝুমের আম্মু বসে পড়ল সোফায়। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নিঝুমের আম্মু বলতে লাগলো, এখানে বসে আছিস কেন? রুমে গিয়ে চুপচাপ ঘুমা। রাতের বেলা পড়তে বসবি। এখন থেকে তোকে টাইম দিতে হবে। টাইম না দিলে তুই ঠিক হবি না। নিঝুম রাগে চলে আসলো তার রুমে। দরজাটা ঠাস করে লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসে পড়ল। বিছানায় বসতেই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি কণিকা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই কণিকা বলতে লাগলো, নিঝুম আপু, কালকে মনে হয় না যে ফয়সাল আপনার সাথে ঝগড়া লাগবে। আসার সময় তার সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছুই বললাম, সে তো রাজি হলো না ঝগড়া লাগানোর জন্য। তবে আমি আমার নাম্বার দিয়েছি, ঝগড়া লাগলে সে অবশ্যই আমাকে ফোন দেবে। ঠিক আছে, আর তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এই দলের হয়েও আমাদেরকে ইনফরমেশন দাও। এটার জন্য আমার তরফ থেকে তোমাকে অনেকগুলো ফুচকা খাওয়ানো হবে। কালকে কলেজে আসো, তোমাকে ফুচকা খাওয়াবো। ঠিক আছে, কালকে কলেজে যাওয়ার পর আমাকে না হয় ফুচকা খাওয়াবেন। এখন তাহলে রাখি। এই বলে কণিকা কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নিঝুম বিছানায় শুয়ে পড়ল। চোখ দুইটা বন্ধ করতেই ফয়সালের মুখটা তার সামনে ভেসে উঠল। এটা দেখে তাড়াতাড়ি করে চোখ দুইটা ঘষা মাজা করে আবারও চোখ বন্ধ করলো। এবার আর ফয়সালের মুখ সামনে আসলো না। এটা দেখে নিঝুম মনে মনে বলতে লাগলো, ওই বজ্জাত ছেলেটার মুখ আমার সামনে ভেসে ওঠে, এখন আর ওঠে নাই। কত বড় বেয়াদব হলে তার মুখ আমার সামনে ভেসে ওঠে, এটা একবার চিন্তা ভাবনা করতেছি। কালকে গিয়ে ঠাস করে তার গালে চড় মারবো, কেন তার মুখ আমার চোখে ভেসে উঠেছে। নিঝুম এসব চিন্তাভাবনা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। নিঝুম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে, কারণ সে কলেজের লিডার। সে যে কোনো সময় কলেজে আসতে পারে। কলেজের ভিতর পা রাখতেই দেখতে পেল ফয়সাল তার বন্ধু বান্ধবের সাথে বসে বসে আড্ডা দিতেছে। ফয়সালকে দেখে নিঝুম কিছুটা রেগে গিয়ে ফয়সালের সামনে এসে ঠাস করে ফয়সালের গালে চড় মেরে দিয়ে বলতে লাগলো, এই কুত্তা, তুই রাতের বেলা আমার স্বপ্নে এসেছিস কেন? তুই আমার স্বপ্নে এসেছিস, সেটার জন্য আমি তোকে চড় মেরেছি। আর যদি কখনো আমার স্বপ্নে আসিস তাহলে আবার চড় মারবো তোকে। নিঝুমের চড় খেয়ে ফয়সাল চট করে দাঁড়িয়ে গেল। নিঝুমের গালেও দুইটা চড় মেরে দিয়ে বলতে লাগলো, আমার স্বপ্নেও তুই 2বার এসেছিলি, এটার জন্য আমি তোকে 2বার চড় মারছি। আর যদি কখনো আমার স্বপ্নে আসিস তাহলে আমি তোকে গলা টিপে মেরে ফেলবো, এই বলে দিলাম। আর কখনো যাতে তুই আমার স্বপ্নে না আসিস, মনে যেন থাকে তোর। ফয়সাল এইসব কথাবার্তা বলতেছে। হুট করে আবারও দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। এবার বড়সড় ঝগড়া লেগে গেল। ফয়সালের টিমের মেয়েরা নিঝুমকে এমনভাবে মারধর করেছে, নিঝুমের মেয়েরাও সামনে আসতে ভয় পেয়ে গেছে। বেশ কিছুক্ষণ নিঝুমকে মারধর করার পর ছেড়ে দিল। ফয়সাল আর বলতে লাগলো, আর কখনো যদি তুই আমাকে মারার চেষ্টা করিস তাহলে তোর এমন অবস্থা করব যে সোজা হয়ে দাঁড়াতে পারবি না। মেয়ে মানুষের মতো থাকবি। ফয়সাল এসব কথাবার্তা বলতেছে নিঝুমকে। এইদিকে নিঝুম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে আসলো গাছের নিচে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নিঝুমের বান্ধবীরা এসে নিঝুমকে ওষুধ লাগিয়ে দিতে লাগলো। সরি নিঝুম, আসলে তোকে এভাবে মারধর করেছে, আমরা এগিয়ে যেতে পারি নাই।
আমরা ভেবেছিলাম যদি এগিয়ে যাই তাহলে তোকে আরো বেশি মারধর করবে, তাই আর আমরা এগিয়ে যাই নাই। হয়েছে ভিতর দল, তোরা আর কথা বলবি না আমার সাথে। তোদের সাথে কথা বলতেও আমার কেমন যেন লাগে। তোদের সাথে আর কথা বলতে ইচ্ছে করে না আমার। নিজুম এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর নিজুম চলে আসলো বাসায়। অন্যদিকে ফয়সাল তো খুশি নিজুমকে আজকে মন ইচ্ছে মতো মারতে পেরেছে। ফয়সাল ক্যান্টিনে বসে আছে, এমন সময় তার বন্ধু বলতে লাগলো, ফয়সাল আজকে ভারী খুব ভালোভাবে দিয়েছিল, আর কোনোদিন বলতে পারবে না কোনো কিছু। আমাদের সাথে পাঙ্গা নিতে এসেছে, পাঙ্গা বের করে দিব তার। এই ফয়সালকে এখনো ভালোভাবে চিনে না কেউ। যে একবার চিনেছে সে কোনোদিন কোনো কিছু করতে পারবে না। ফয়সাল এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর চলে আসলো ক্লাসরুমে। কয়েকটা ক্লাস শেষ করে বাইরে চলে আসলো। কিছুক্ষণ আড্ডা দিয়ে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। ফয়সালকে দেখে বলতে লাগলো, কি রে ফয়সাল, তোর গালে 5 আঙ্গুলের দাগ লেগে আছে কেন? কেউ চড় মারছে নাকি তোকে? হ্যাঁ আম্মু, ওই যেই মেয়েটার সাথে আমি প্রতিদিন ঝগড়া লাগাই না, ওই মেয়েটা আমাকে মারধর করেছে। ও আচ্ছা, তুই মেয়েটাকে কিছু করিস নাই নাকি? আমি কিছু করি নাই, তবে আমার দলের মেয়েগুলো ইচ্ছা মতো তাকে মাইট দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। হয়তো 2-3 দিন ঘর থেকে বের হতে পারবে না। বেশ ভালো কাজ করেছিস। এখন যা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি। খাবার খেয়ে এরপর গালে মলম লাগিয়ে দিই, তাহলে ভালো হয়ে যাবে। ফয়সাল ওইখান থেকে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিচে এসে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে জামিল কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে জামিল বলতে লাগলো, ফয়সাল, তুই তো বাসায় চলে গেছিস। এইদিকে নিঝুম বাইরে থেকে কয়েকটা ছেলে ভাড়া করে নিয়ে এসে তোকে পুরো কলেজে খুঁজে বেরিয়েছে, কিন্তু পাই নাই। যদি পাইতো তাহলে তোকে অনেক মারধর করতো। বাসায় চলে গেছে, একদম ভালো কাজ করেছিস। হ্যাঁ, ভালো কাজ তো অবশ্যই করব। ভালো কাজ আবার না করতে পারি? সে যে এরকম তার সাথে সেই রকম করতে হবে। আর ছেলেগুলো দেখতে কেমন, বা ছেলেগুলোর ছবি তুলে রাখিস তো, রাস্তাঘাটে দেখা হলে একটু সাইজ করে দিব। হ্যাঁ, আমি প্রত্যেকটার ছবি তুলে রেখেছি, প্রত্যেকটাকে আমি চিনি। পাশের এলাকায় কয়েকটা বড় ভাই ছিল আর কয়েকটা গাঁজাখোর ছিল, ওইগুলোকে চিনতে পারি নাই। জামিল এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর ফোনটা কেটে দিল। ফয়সাল ফ্রেশ হয়ে এসে নিচ থেকে খাবার খেয়ে আবার রুমে এসে গালে মলম লাগিয়ে দিয়ে বসে আছে। বিকাল হতেই ফয়সাল বাহিরে বের হয়ে পড়ল হাঁটাহাঁটি করার জন্য। বাহিরে হাঁটাহাঁটি করতেছে। এমন সময় পিছন থেকে একটা গাড়ি এসে ফয়সালকে তুলে নিয়ে চলে গেল। এইদিকে ফয়সাল চিৎকার চেঁচামেচি করতে যাবে, কিন্তু পারতেছে না। তার মুখে রুমাল ঢুকিয়ে রেখেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ফয়সাল বলতে লাগলো, এই তোরা আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কয়েকটা ছেলের মধ্যে থেকে একটা মেয়ে কণ্ঠস্বর শুনতে পেল ফয়সাল। কণ্ঠস্বর কেমন যেন চেনা চেনা লাগছে তার। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর মেয়েটা বলতে লাগলো, আমার থেকে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা একদম করিস না। সকালবেলা আমার যে অবস্থা করেছিস, আমি তোর ওই রকম অবস্থা না করে ছাড়তেছি না। তোকে দরকার পড়লে 2 দিন তোকে আটকিয়ে রাখবো। আমাকে আটকে রাখতে পারবি না, কারণ আমার বাবা জানিস তো কে, বিশিষ্ট শিল্পপতি। একটা ফোন দিবে পুলিশকে, তাদের পুরো দল খোঁজা শুরু করবে আমাকে। যেখান থেকে পারবে সেখান থেকে খুঁজে বের করবে। আর তুই যেখান থেকে আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস সেখানে সিসি ক্যামেরা ছিল। তোর গাড়ি এবং বাকি সব কিছু রেকর্ড হয়তো সিসি ক্যামেরায় উঠে গেছে। তোরা চিন্তা করিস না, যে কোনো সময় তোরা ধরা পড়ে যাবি। আর ধরা পড়ে গেলে সোজা জেল, এছাড়া আর কোনো কিছু না। ফয়সাল এসব কথাবার্তা বলতেছে। হঠাৎ ড্রাইভার এই কথা শুনে গাড়িটা দাঁড় করিয়ে দিল। নিজুমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, আমি বিপদে পড়তে চাই না, এই গাড়িটা অনেক শখের। আপনারা প্লিজ এই ছেলেটাকে নিয়ে গাড়ি থেকে নেমে যান। আমি আর আপনাদের একটা কথা শুনতে চাই না। আমার টাকার প্রয়োজন নেই, আপনারা গাড়ি থেকে নেমে যান। ড্রাইভারের কথা শুনে নিজুম কিছুটা রেগে গেল। ব্যাগের ভিতর থেকে খেলনা পিস্তল বের করে ড্রাইভারের মাথায় ধরে বলতে লাগলো, আর একটা কথা বলবি, গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব। আমি যেহেতু বলতেছি সেখানে নিয়ে আমাদেরকে
নামিয়ে দিয়ে আয়। এরপরে তুই যেখানে সেখানে যা, তাতে আমাদের কোনো আপত্তি নেই। পিস্তল দেখে ড্রাইভার কান্না করে দিল আর বলতে লাগলো, আপু আমাকে মারবেন না আপনারা, যেখানে নিয়ে যেতে বলবেন আমি আপনাদেরকে সেখানেই নিয়ে যাব। তারপরেও আপনারা আমাকে কিছু করেন না প্লিজ। ঠিক আছে, তোকে কিছু করব না। তো আমি যেখানে নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম সেখানে তাড়াতাড়ি নিয়ে যা, তাহলে তোর জন্য ভালো হবে আর আমাদের কাছ থেকে তুই তাড়াতাড়ি মুক্তি পেতে পারবি। নিজম ড্রাইভারকে নিয়ে ওইখান থেকে চলে গেল তাদের পুরনো বাড়িতে। ড্রাইভার সবাইকে নামিয়ে দিয়ে টাকা নিয়ে ওইখান থেকে চলে গেল তাদের বাড়িতে। রাত 10টা, সবাই ফয়সালকে বেঁধে রেখে ফয়সালের পাশে বসে আছে। এইদিকে ফয়সাল নিজমের চোখের দিকে তাকিয়ে আছে। এটা দেখে নিজম ফয়সালের সামনে এসে বলতে লাগলো, মাথার চুল ধরে বলতে লাগলো, এই তুই আমার চোখের দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমার চোখে কি শুনি? আমার চোখে কি মধু আছে নাকি যে তুই এইভাবে তাকিয়ে থাকিস আমার দিকে? ও একটু, তোর চোখের দিকে আমি তাকিয়ে থাকবো? কখনোই না। তোর মতো খারাপ দেখতে মেয়ের দিকে আমি তাকিয়ে থাকবো? এটা তুই ভাবলি কি করে? এটা কখনোই হবে না। তুই যেটা চিন্তা ভাবনা করেছিস। আমি তোর বান্ধবীর দিকে তাকিয়েছিলাম, তোর বান্ধবী তোর চাইতে দেখতেও সুন্দরী। নিজম পিছনে ফিরতেই দেখতে পেল ঐশী ঘুমিয়ে আছে। এটা দেখে নিজম ফয়সালের গালে ঠাস ঠাস করে 2টা চড় মারল আর বলতে লাগলো, তোর চোখ খারাপ, তুই একটা লুচ্চা। আর ওই মেয়েটা ঘুমিয়ে আছে, তুই ওই মেয়েটার দিকে তাকিয়েছিলি কেন? এখানে কি আর মেয়ে ছিল না? ক্যারেক্টার লুজ ছেলে। এখন তোকে এমন মার মারবো তুই উঠতে পারবি না। তুই আমাকে বেঁধে মারতেছিস, তার মানে বুঝতে পারছিস তুই একটা ভীতু। আর আমাকে ছেড়ে দিয়ে মার, তাহলে বুঝবো তুই একটা বাঘের বাচ্চা। এই নিঝুম কখনো ভীতু হতে পারে না। তোকে আমি ছেড়ে দিয়ে এখানে মারবো। ঠিক আছে, তাহলে আমাকে ছেড়ে দে আর তোর বান্ধবীদেরকে বল অন্য রুমে যাওয়ার জন্য। যুদ্ধটা হবে আমার আর তোর মাঝে, এখানে তোর বান্ধবীরা থাকতে পারবে না। আমরা অবশ্যই থাকবো এখানে, তাতে তোর কি? আমরা দেখতে চাই তুই নিঝুমের সাথে কি করিস। যদি নিঝুম একা পেরে না ওঠে তাহলে আমরা তোর সাথে লাগবো। পায়েল, আমি ওর জন্য একাই যথেষ্ট। তোরা অন্য রুমে যা, আমি ওর ব্যবস্থা করতেছি। কিছুক্ষণ পরে এসে দেখবি সে আমার এখানে চিত হয়ে পড়ে আছে। নিজমের কথা শুনিয়ে তার বান্ধবীরা অন্য রুমে চলে গেল। এইদিকে নিজম ফয়সালকে ছেড়ে দিতে ফয়সাল চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এমন সময় যে নিজম ফয়সালকে মারতে যাবে, তখন ফয়সাল নিজমকে এক টান মেরে তার বুকের সাথে চেপে ধরল। নিজম নড়াচড়া করতে পারতেছে না, ফয়সাল শক্তভাবে জড়িয়ে ধরেছে। এটা দেখে নিজম বলতে লাগলো, এটা আবার কোন স্টাইলের মারামারি? এই মারামারি কিন্তু আগে কখনো দেখি নাই। আর তুই এইভাবে আমাকে তোর বুকের সাথে চেপে ধরেছিস কেন? ছেড়ে দে বলতেছি, অন্যভাবে মারামারি কর। এটা আমার স্টাইলের মারামারি। এখন তুই আমার কাছ থেকে ছুটে গিয়ে এরপরে আমাকে মার, তোকে মানা করেছে কে? ফয়সাল নিজমকে আরো শক্ত করে জড়িয়ে ধরতেছে। এদিকে নিজম হাত পা নাড়াতে পারতেছে না। অন্যদিকে এত রাত হয়ে যাওয়ার পরও ফয়সাল বাড়িতে আসতেছে না দেখে ফয়সালের আম্মু ফয়সালের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওগো ফয়সালের আব্বু, আমি ফয়সালের সকল বন্ধুদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছি, ফয়সাল তাদের সাথে নেই। তারা বলতেছে যে ফয়সাল সন্ধ্যার দিকে নাকি বাসায় ফিরছিল, এরপর তার সাথে আর কথা হয় নাই। ফয়সালের ফোনটা বন্ধ। যেই ভাবা সেই কাজ। ফয়সালের আব্বু থানায় ফোন দিয়ে বলতে থানার সকল অফিসাররা ফয়সালকে খোঁজাখুঁজি করার জন্য লেগে পড়ল। অন্যদিকে ফয়সাল নিজমকে ছেড়ে দিতে নিজম একটা দীর্ঘশ্বাস নিয়ে ফয়সালের গালে আবারও চড় মারতে যাবে। এমন সময় ফয়সাল নিজমের গালে ঠাস করে 2টা চড় মারল আর বলতে লাগলো, তোরা মেয়ে মানুষ কেন ছেলেদের সাথে লাগতে আসিস বলতো আমাকে? পড়ালেখা করতেছিস, ভালোভাবে পড়ালেখা করবি, তা না করে শুধু ছেলেদের পিছনে লাগা, তাই না? তোকে তো আমি অন্য ছেলেদের পিছনে লাগতে দেখি না, বারবার শুধু আমার পিছনেই লাগিস কেন? দেখ ফয়সাল, তুই যদি আমার শরীরে আর একবারও স্পর্শ করিস তাহলে আমি আমার বান্ধবীকে ডাক দিব। পরে সবাই মিলে কিন্তু তোকে মারবো। আচ্ছা, ডাক দে তাহলে, আমিও দেখতে চাই তোর বান্ধবীরা আমার সাথে কিভাবে মারামারি করে আর তুইও কিভাবে আমার সাথে মারামারি করিস। নিজম তার বান্ধবীদেরকে ডাক দিতেই নিজমের বান্ধবীরা ওইখান থেকে চলে আসলো ফয়সালের সামনে। সবার হাতে স্টিলের রড নিল। এটা দেখে ফয়সাল কিছুটা ভয় পেয়ে গেল।
হঠাৎ নিঝুম ফয়সালের মাথায় ঠাস করে স্টিলের রড দিয়ে বাড়ি মারতে ফয়সালের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। এইদিকে ফয়সাল সাথে সাথেই অজ্ঞান হয়ে গেছে। ফয়সালের মাথা থেকে রক্ত পড়তেছে, এটা দেখে আঁখি বলতে লাগলো, নিচু, এখন কি করবি? ফয়সালের অবস্থা দেখেছিস? ওর মাথা থেকে তো রক্ত প্রচুর পরিমাণে বের হচ্ছে। এখন আমরা কি করব? তাকে এখানে রাখলে তো সে মারা যাবে। কিছু তো একটা করতে হবে। তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কিছু একটা কর। আমি কি করব এখন আমার কিছুই মাথায় আসতেছে না। রক্ত দেখে আমার নিজের মাথায় ঘুরতেছে। নিঝুমের কথা শেষ হতে না হতে নিঝুম মাথা ঘুরে পড়ে গেল। এইদিকে ফয়সালের মাথা থেকে রক্ত পড়তেছে প্রচুর। আঁখি তাড়াতাড়ি করে তার ওড়নাটা দিয়ে ফয়সালের মাথায় বেঁধে দিল যাতে রক্তটা কম বের হয়। এদিকে পায়েল আরও কয়েকজন মিলে নিঝুমকে দৌড়ে সোফায় শুইয়ে দিয়ে তার মুখে পানি দিতেই নিঝুমের জ্ঞান ফিরে আসলো। তাড়াতাড়ি করে নিঝুম তার ফোনটা হাতে নিয়ে ফোন দিল তার আব্বুকে আর বলতে লাগলো, আব্বু, তাড়াতাড়ি ড্রাইভারকে আমাদের পুরনো বাড়িতে পাঠাও। একটা সমস্যা হয়ে গেছে, বলো যে তাড়াতাড়ি আসার জন্য। কি হয়েছে আমাকে বল, আমি তাড়াতাড়ি আসতেছি। এত কিছু বলার সময় নেই, তোমাকে যেটা বলেছি সেটা করো। তাড়াতাড়ি ড্রাইভারকে আমাদের পুরনো বাড়িতে পাঠাও, আমি পুরনো বাড়িতে আসতেছি। নিঝুমের আব্বু তাড়াতাড়ি করে ড্রাইভারকে পাঠিয়ে দিল পুরনো বাড়িতে। প্রায় 20 মিনিট পর ড্রাইভার পুরনো বাড়ির সামনে এসে হাজির। এদিকে নিঝুম এবং তার বান্ধবীরা মিলে তাড়াতাড়ি করে ফয়সালকে ধরে নিয়ে চলে আসলো গাড়িতে। ফয়সালের মাথা নিঝুমের কোলের উপর রাখা আছে। এদিকে নিঝুম চুপচাপ ফয়সালের মুখের দিকে তাকিয়ে আছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সবাই চলে আসলো হাসপাতালে। সবাই ধরাধরি করে ফয়সালকে হাসপাতালের ভিতর নিয়ে আসলো। ডাক্তার ফয়সালের অবস্থা দেখে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারের ভিতর নিয়ে গেল। এদিকে বাকি সবাই বাহিরে বসে আছে। অন্যদিকে পুলিশ ফয়সালকে খোঁজাখুঁজি করতেছে কিন্তু পাচ্ছে না কোথাও। ফয়সালের আব্বু ফয়সালের ফিরে আসার অপেক্ষা করতেছে। এদিকে পায়েল নিঝুমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিঝুম, তুই এক কাজ কর। ফয়সালের আব্বু আম্মু হয়তো চিন্তা করতেছে। তোর কাছে যদি ফয়সালের আব্বু আম্মুর নাম্বার থাকে তাহলে ফোন দিয়ে বলে দিই হাসপাতালে আসার জন্য। তাদেরকে বলা যাবে না। এখন যদি আমরা তাদেরকে বলি তাহলে আমরা উল্টো ফেসে যাব। পরে পুলিশ আমাদেরকে এইসব জিজ্ঞাসা করলে আমরা মার্ডার কেসের আসামি হয়ে যাব। তার আগে ডাক্তার সবকিছু ঠিকঠাক করুক, এরপরে না হয় দেখা যাবে কি করা যায়। সবাই চুপচাপ বাহিরে বসে আছে। দীর্ঘ 1 ঘন্টা পর ডাক্তার আসলো। নিঝুম ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডাক্তার, ফয়সালের এখন কি অবস্থা? সে কি সুস্থ হবে? আর সুস্থ হতে কতদিন সময় লাগবে? মাথায় প্রচণ্ড জোরে আঘাত পেয়েছে সে, এখনো আমরা বলতে পারছি না। আর রক্ত প্রচুর পরিমাণে তার শরীর থেকে চলে গেছে। আমাদের কাছে যে পরিমাণ রক্ত ছিল ওই পরিমাণ রক্ত আমরা দিয়েছি এবং আরও রক্তের প্রয়োজন। বি পজিটিভ রক্ত লাগবে। আপনারা যত তাড়াতাড়ি পারবেন বি পজিটিভ রক্তের ব্যবস্থা করেন, 3-4 ব্যাগ। যদি তার জ্ঞান ফিরে তাহলে নার্স অবশ্যই আমাকে জানাবে, এরপরে আমি আপনাকে জানাতে পারবো। আর আপনারা এই ছেলেটার পরিবারকে জানান। যদি সে মারা যায় তাহলে তো আমাদের উপরে দায়ভার চাপিয়ে দিতে পারবেন না। তার আগেই আপনাদেরকে বলছি, আপনারা ছেলেটার পরিবারকে জানান। ঠিক আছে, আমরা দেখতেছি কি করা যায়। ডাক্তার চলে গেল। এদিকে নিঝুম বসে আছে, কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর নিঝুমের আব্বু কল দিল। নিঝুম কলটা রিসিভ করে কান্না করতে লাগলো। নিঝুমের কান্না শুনে নিঝুমের আব্বু বলতে লাগলো, কি হয়েছে নিঝুম? তুই কান্না করতেছিস কেন? বল তোর কি হয়েছে, তোর কি প্রয়োজন আমাদেরকে বল। যেখান থেকে হোক সেখান থেকে ওই জিনিসটা এনে দিব তোকে, তুই শুধু একবার বল। আব্বু, আমি তোমাকে একটা হাসপাতালের লোকেশন পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি করে হাসপাতালে চলে আসো আম্মুকে নিয়ে। এই বলে নিঝুম কলটা কেটে দিয়ে হাসপাতালের ঠিকানাটা পাঠিয়ে দিল তার আব্বুকে। বেশ কিছুক্ষণের মধ্যে নিঝুমের আব্বু চলে আসলো হাসপাতালে। নিঝুমের কাছে এসে দেখে নিঝুমের জামায় রক্ত লেগে আছে। এটা দেখে নিঝুমের আব্বু বলতে লাগলো, কিরে নিঝুম, কি হয়েছে আমাকে বল, তোর কি হয়েছে? আমার কিছু হয় নাই আসলে আব্বু, আমি একটা বড় অন্যায় করে ফেলেছি। একটা ছেলেকে আমি মেরে ফেলার চেষ্টা করেছি। ছেলেটা এখন অপারেশন থিয়েটারের ভেতরে আছে। এখন আমি কি করব বুঝে উঠতে পারতেছি না। আরে এত কিছু চিন্তা করিস না। ছেলেটা যদি গরিব হয়, যদি মারা যায়, তাহলে ছেলেটার পরিবারকে টাকা দিয়ে দিব। আব্বু, টাকা দিয়ে সব সময় সবকিছু হয় না।
আর ছেলেটা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ চৌধুরীর একমাত্র ছেলে। তুমি তো আলতাফ চৌধুরীকে চিনো? মানে তুই এসব কি বলতেছিস? আলতাফ চৌধুরীর একমাত্র ছেলেকে তুই কিনা মেরে ফেলার চেষ্টা করেছিস? সে তোকে কি করেছে? অনেক কিছু করেছে, এখন এসব বলার সময় নেই। আমি কি করব এখন বুঝে উঠতে পারতেছি না, আমার মাথা ঘুরাচ্ছে। নিঝুম তার আব্বুর সাথে কথা বলতেছে, এমন সময় নার্স এসে নিঝুমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডাক্তার না আপনাকে বলে গিয়েছে জরুরি বি পজিটিভ রক্তের ব্যবস্থা করার জন্য? রক্তের ব্যবস্থা করেছেন? আমাদের কাছে কিন্তু আর রক্ত নেই, আর এক ব্যাগ রক্ত চলতেছে। কিছুক্ষণের মধ্যে রক্ত পুরোপুরি শেষ হয়ে যাবে। আপনারা যদি রক্তের ব্যবস্থা না করতে পারেন তাহলে পরবর্তীতে আরো বেশি সমস্যা হবে এবং রোগীকে বাঁচানো যাবে না। আপনারা যদি রোগীকে মেরে ফেলতে চান তাহলে এই হাসপাতাল থেকে নিয়ে যেতে পারেন। এই হাসপাতাল একটা ভালো হাসপাতাল। এই হাসপাতালে মৃত্যুর রেকর্ড খুবই কম, আর এই রকম মৃত্যু আমাদের হাসপাতালে কখনো হয় নাই। যদি হয় তাহলে আমাদের উপরে সব দায়ভার পড়বে। আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে রক্তের ব্যবস্থা করতেছি, একটু অপেক্ষা করেন। এই বলে নিঝুম তাড়াতাড়ি করে ফোন দিল হিমেলকে। হিমেল হচ্ছে কলেজের একজন ভালো স্টুডেন্ট এবং একটা ভালো দায়িত্ব পালন করতেছে। হিমেল কলটা রিসিভ করতে নিঝুম বলতে লাগলো, হ্যালো হিমেল, আমাদের কলেজের যতজন বি পজিটিভের রক্তের গ্রুপের মানুষ আছে সবাইকে নিয়ে এক্ষুনি এই হসপিটালে চলে আসো। এত রাতে সবাই তো ঘুমাচ্ছে, এখন ফোন দিলে কেউ হয়তো উঠবে না, তবুও আমি চেষ্টা করতেছি। কিছুক্ষণের মধ্যে আমি কয়েকজনকে পাঠিয়ে দিতেছি হাসপাতালে, আর আপনার নাম্বার তো সবার কাছে আছে, আমি সবাইকে বলে দিতেছি হাসপাতালে গিয়ে আপনাকে কল দেওয়ার জন্য। এই বলে হিমেল কলটা কেটে দিয়ে কলেজের সার্ভারে ঢুকে দেখতে লাগলো কয়েকজনের বি পজিটিভ রক্তের গ্রুপ আছে। বেশ কিছুক্ষণ দেখার পর প্রায় 30 জনের বি পজিটিভ রক্তের গ্রুপ পেল। সবাইকে ফোন দিতে লাগলো। এত রাতে হিমেলের ফোন পেয়ে সবাই কল রিসিভ করলো। হিমেল সব কিছু বলাতে সবাই তাড়াতাড়ি করে চলে আসলো সেই হাসপাতালে। সবাই রক্ত দিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণের মধ্যে সবার কাছে এই তথ্য পৌঁছে গেছে যে নিঝুম ফয়সালকে মাথায় আঘাত মেরে হাসপাতালে নিয়ে এসেছে। ফয়সালের বন্ধুবান্ধব এই খবরটা পেয়ে তাড়াতাড়ি করে ফয়সালের আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো হাসপাতালে। সবাই বাইরে দাঁড়িয়ে আছে। এমন সময় নিঝুমের আব্বু ফয়সালের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আলতাফ সাহেব, আমার মেয়েকে মাফ করে দেন। আসলে আমার মেয়ে জেনে বুঝে এই কাজটা করেনি। দুই পক্ষের মাঝে ঝামেলা ছিল, ওই ঝামেলা মিটাতে গিয়ে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। এইরকম একটা সিচুয়েশন হয়েছে আপনার মেয়ে আমাদেরকে একবার জানিয়েছে? বা কলেজে গত 2 বছর ধরে এইরকম হচ্ছে প্রিন্সিপাল বা অন্য কেউ আমাদেরকে জানিয়েছে? হ্যাঁ, প্রিন্সিপাল আমাকে প্রতিদিন ফোন দিয়ে জানিয়েছে, কিন্তু আমি তোমাকে জানাইনি। ভাবছিলাম যে সব কিছু ঠিক হয়ে যাবে, এবং গতকালকে নাকি তাদেরকে বলে দিয়েছে আবার যদি ঝগড়া লাগে তাহলে কলেজ থেকে বের করে দিবে। তারা নাকি আবারও ঝগড়া লাগিয়েছে, কিন্তু প্রিন্সিপাল স্যার একটা কাজে কলেজ যেতে পারে নাই, না হলে তাদের দুজনকে বের করে দিত। এখন এত কিছু না জেনে চলো ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখি কি বলে, এখানে সুস্থ করতে পারবে নাকি বাইরে নিয়ে যেতে হবে। সবাই চলে আসলো ডাক্তারের কেবিনে। অন্যদিকে জামিল নিঝুমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ছি নিঝুম আপু, আপনি এরকম একটা জিনিস করতে পারবেন কখনো ভাবতে পারি নাই। কলেজের ব্যাপার কলেজে শেষ করে দিতাম আমরা, কিন্তু আপনি রাত বিরাতে ফয়সালকে কিডন্যাপ করে নিয়ে এরকম কাজ করবেন, আপনার কাছ থেকে এটা আশা করি নাই। এই যে বাইরে দেখেন আপনার টিমের লোকেরা আপনার কাছ থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে জানেন? আপনি যেই কাজটা করেছেন এই কাজটা যদি তাদের সাথে করেন সেই জন্যই তারা ভয় পেয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। আর আপনি কোনোদিন যদি আমার বন্ধুর দিকে নজর দিয়েছেন বা কলেজের কিছু করেছেন তখন আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ওই দিন তো শুধু মেয়েরা মেরেছে, এবার আমরা আপনাকে ধরে হাত পা ভেঙে দেব, মনে যেন থাকে। আর আপনি এখন এখান থেকে চলে যান, আপনার এখানে কোনো প্রয়োজন নেই। আর নিঝুম আপু, আপনার সাথে যারা যারা ছিল সবাইকে বাসায় থাকতে বললেন, পুলিশ যাবে আপনাদের বাড়িতে কাল সকালে।
এই বলে জামিল ওইখান থেকে চলে আসলো। এইদিকে ফয়সাল আব্বু ডাক্তারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডাক্তার, আমার ছেলের এখন কি অবস্থা? আমার ছেলেকে কি এখানে সুস্থ করতে পারবেন নাকি বাইরের দেশে নিয়ে যেতে হবে? টাকা লাগলে টাকা দিব, তবু আমি আমার ছেলেকে সুস্থ দেখতে চাই। আমার ছেলের কষ্ট হবে বলে আমরা দ্বিতীয় সন্তান নিই নাই, আর আজকে কিনা আমাদের সেই ছেলের এরকম অবস্থা। দেখেন, আপনারা এতটা উতলা হবেন না। উতলা হলে আপনাদের অবস্থাও খারাপ হবে। বেশি টেনশন করা একদম ভালো না। আপনারা এখানে এসেছেন, একটু নিশ্চিন্তে থাকতে পারেন আর একটু শান্ত থাকেন, কারণ এখানে আরও রোগী আছে। আপনাদের চিল্লাচিল্লি শুনলে তাদের সমস্যা হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। ঠিক আছে ডাক্তার, আমরা বাইরে গিয়ে বসতেছি। আপনি প্লিজ একটা ভালো খবর দিবেন আমার ছেলের, আমি যাতে একটা ভালো খবর পাই। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার ছেলে ভালো খবর পাবেন। সবাই চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাক্তার ফয়সালের কেবিনে আসলো। এসে দেখে ফয়সালের জ্ঞান ফিরেছে। ডাক্তার ফয়সালকে ভালোভাবে চেক আপ করে ফয়সালকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এখন সুস্থ আছো, তবে এখন উঠতে পারবে না। আর বাহিরে সবাই আছে, আমি এখন কাউকে বলবো না, কারণ এখন যদি কাউকে বলি সবাই ভিতরে আসার চেষ্টা করবে। তুমি এখন চুপচাপ ঘুমাও, আমি তোমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। ডাক্তার এসব কথাবার্তা বলে ফয়সালকে একটা ইঞ্জেকশন দিয়ে চলে আসলো বাইরে। ফয়সালের আব্বু আম্মুকে ইশারা করে ডাক্তারের সাথে নিয়ে গেল তার কেবিনে আর বলতে লাগলো, আপনার ছেলের জ্ঞান ফিরেছে, কিন্তু শরীর অনেক দুর্বল, তাই আমি ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি এবং রক্ত চলতেছে, স্যালাইনও চলতেছে। আপনারা নিশ্চিন্তে থাকেন, আশা করি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর হাসপাতালে এত মানুষ রাখা যাবে না। আপনারা দুজন থাকেন, বাকি সবাইকে বলেন চলে যাওয়ার জন্য। ঠিক আছে ডাক্তার, আর আপনাকে অনেক ধন্যবাদ। ফয়সালের আব্বু আম্মু চলে আসলো বাইরে, সবাইকে বাসায় পাঠিয়ে দিল। অন্যদিকে নিঝুম রুমের ভিতরে চুপচাপ বসে আছে। তার কিছুতেই ভালো লাগতেছে না। বারবার শুধু ফয়সালের মাথা থেকে রক্ত পড়তেছে, ওইটাই শুধু ভেসে উঠতেছে। নিঝুম ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই তার ঘুম চলে আসলো। তারপরের দিন সকাল 10টা। নিঝুমের ঘুম ভাঙতেই নিঝুম তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে আসলো হাসপাতালে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর নিঝুম ফয়সালের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, ফয়সালের কি অবস্থা? এখন ফয়সালের জ্ঞান ফিরবে কখন বলেছে ডাক্তার? ডাক্তার এখনো কোনো কিছু বলতে পারছে না। আর তুমি প্লিজ এখানে আসবে না। তুমি এখানে আসলে ফয়সালের আব্বু আরও রেগে যাবে। তার ছেলের গায়ে কখনো কেউ হাত দিতে পারে নাই, আর তুমি এখানে কি না ফয়সালের মাথায় আঘাত করেছ? ফয়সালের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো ফয়সালের আব্বু, কেন আমি নিজেই তোমাকে ছাড়বো না, এই বলে রাখলাম। নিঝুম এইসব কথাবার্তা শুনে ওইখান থেকে চলে আসলো। এইদিকে ফয়সালের জ্ঞান ফিরল দুপুর 12টার দিকে। এখন শরীরে কিছুটা শক্তি পাচ্ছে, তাই উঠে বসেছে। ফয়সালের আম্মু ফয়সালকে ফল খাইয়ে দিতেছে। এমন সময় ডাক্তার আসলো। ডাক্তার ফয়সালকে দেখে বলতে লাগলো, ফয়সাল, তুমি এখন যত কথা বলবে তত তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। আর মাথায় যাতে আবার আঘাত না পড়ে। আবার আঘাত পড়লে কিন্তু তোমার অবস্থা কিছুটা খারাপ হয়ে যাবে। এখন এখান থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাও, এরপর নিজেকে সব সময় সেফ রাখবে। ফয়সাল শুধু মাথা নাড়ালো, কোনো কিছুই বলল না। অন্যদিকে নিঝুম বাড়িতে না গিয়ে চলে আসলো কলেজে। সবাই সবার মতো চলাচল করতেছে। এখন আর কেউ কাউকে আটকাতে পারতেছে না। নিঝুম যেই ক্লাসের দিকে এগিয়ে যাবে, এমন সময় প্রিন্সিপাল স্যার নিঝুমের সামনে এসে দাঁড়িয়ে পকেট থেকে একটা খাম বের করে নিঝুমের হাতে দিয়ে বলতে লাগলো, নিঝুম, তোমার আর এই কলেজে পড়ালেখার যোগ্যতা নেই যে তুমি এই কলেজ থেকে চলে যাও। তোমার জন্য খুব ভালো হবে তুমি অন্য কলেজে যাও। তোমার বাবার টাকা আছে, তোমার বাবার টাকার গরম এই কলেজে দেখাবে না। এটা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান। তুমি ভর্তি হওয়ার পর থেকে এই প্রতিষ্ঠানটা খুব খারাপ হয়ে গেছে। আমি আর চাই না আমার শিক্ষা প্রতিষ্ঠানটা খারাপ করার জন্য তুমি তোমার মতো চলাফেরা করো। এই বলে প্রিন্সিপাল স্যার চলে আসলো তার কেবিনে। অন্যদিকে নিঝুম চিঠিটা হাতে নিয়ে ওইখান থেকে সোজা চলে আসলো বাসায়। কলিং বেল দিতে নিঝুমের আম্মু এসে দরজা খুলে দিল। নিঝুমকে কোনো কথা না বলে বাড়ির ভিতর ঢুকে পড়ল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর নিঝুমের আম্মু নিঝুমের রুমে এসে নিঝুমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে নিঝুম, ফয়সালকে দেখতে গিয়েছিলি নাকি? আর এখন কি অবস্থা, কিছু জানলি?
হ্যাঁ, দেখতে গিয়েছিলাম, কিন্তু তার আম্মু আমাকে বারণ করে দিয়েছে আর যাতে না যাই ওইখানে, এবং কলেজ থেকে আমাকে বের করে দিয়েছে। বলেছে যে অন্য কলেজে ভর্তি হওয়ার জন্য। চিন্তা ভাবনা করতেছি যে অন্য কলেজে ভর্তি হব। আচ্ছা আম্মু, আমার এখন আর ভালো লাগতেছে না, মাথাটা ঘোরাচ্ছে প্রচুর পরিমাণে। আমি এখন রুমে গেলাম। এ বলে নিঝুম চলে গেল তার রুমে। অন্যদিকে ফয়সাল বসে আছে হাসপাতালে বেডে। এমন সময় স্বাধীন আসলো ফয়সালকে উদ্দেশ্য করে, বলতে লাগলো, নিজুমকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। তোকে তো মনে হয় এটা জানানো হয়েছে। এখন চাইলে আমরা পুরো কলেজে রাজত্ব করতে পারবো। আমাদের আর রাজত্ব করার দরকার নেই। আমরা এখন আর এসব দলবল গঠন করবো না। যে যার মতো চলাচল করবে, কেউ কাউকে র্যাগিং করতে পারবে না। হঠাৎ তুই এই সিদ্ধান্ত নিয়েছিস কেন? তুই তো আগে এমন ছিলি না ফয়সাল। তুই এই আঘাত পাওয়ার পরে অনেক পরিবর্তন হয়ে গেছিস। এমনটা তো হওয়ার কথা ছিল না। এমন হলি কেন? এমনটা হওয়ার কথা ছিল না, আর এমনটা হয়েছে তার অনেক কারণ আছে। আজকের এই ঘটনার পরে আমি বুঝতে পারলাম, ক্ষমতা দিয়ে কখনোই কোনো কিছু হয় না, উল্টো নিজের ক্ষতিই হয়। তাই এই কথা বললাম তোকে। ফয়সাল এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলার পর স্বাধীন ওইখান থেকে চলে গেল। সারাদিন কেটে সন্ধ্যা হয়ে আসলো। অন্যদিকে নিঝুম চুপচাপ তার রুমের ভিতর বসে আছে। এমন সময় নিঝুমের আব্বু আসলো আর বলতে লাগলো, কিরে, তোকে নাকি কলেজ থেকে বের করে দিয়েছে? ওই প্রিন্সিপালের এত বড় সাহস তোকে কলেজ থেকে বের করে দেয়? আমি 1 মিনিটের মধ্যে প্রিন্সিপালের দফা করতেছি। কাউকে কোনো কিছু করার দরকার নেই। প্রিন্সিপাল স্যার একদম ঠিক কাজ করেছে। আমারও শিক্ষা হওয়ার দরকার, কারণ আমি ক্ষমতার লোভ সামলাতে পারি নাই। এটার জন্যই এরকম হয়েছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নিঝুম চলে আসলো বাইরে। একটা গাড়ি নিয়ে হাসপাতালের দিকে রওনা দিল। হাসপাতালের সামনে এসে গাড়িটা পার্ক করে ভিতরে চলে আসলো। দূর থেকে ফয়সালকে দেখতেছে, কারণ সামনে যাওয়া বারণ আছে তার জন্য। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ফয়সাল মনে মনে বলতে লাগলো, নিঝুম তো মনে হয় নিজেকে অনেক বড় ভাবে। একবারও দেখতে আসলো না। ক্ষমতার লোভ এতটাই জেগে গিয়েছে যে তার মধ্যে আমাকে বললেই আমি দিয়ে দিতাম। কেন আমার এত বড় সর্বনাশ করতে গেল? আমি না তো এই হাসপাতালে ভর্তি থাকতাম, আর না তো অন্য কোথাও থাকতাম। তার ক্ষমতার দরকার ছিল, ক্ষমতা দিয়ে দিতাম। ফয়সাল এসব কিছু চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর ফয়সাল মনে মনে বলতে লাগলো, নার্স আমাকে এই হাসপাতাল থেকে কবে ছেড়ে দিবে আপনি কি বলতে পারেন? আমার তো মনে হয় আপনাকে কালকে ছেড়ে দিবে। এখন আপনি প্রায় কিছুটা সুস্থ আছেন। এই রকম রোগীদেরকে তো সর্বোচ্চ 3 থেকে 4 দিন হাসপাতালে রাখা হয়, এরপরে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তবে সম্ভবত আরো বেশি রাখতেও পারে, আমি এটা শিওর দিয়ে বলতে পারছি না। নার্স এইসব কথাবার্তা বলতেছে ফয়সালের সাথে। এমন সময় ফয়সালের কেবিনের ভিতর প্রবেশ করলো ফয়সালের আম্মু আর বলতে লাগলো, কিরে, তুই কি জিজ্ঞেস করতেছিস নার্সকে? তেমন কিছু না, জিজ্ঞেস করেছিলাম আমাকে কবে এখান থেকে ছেড়ে দিবে। ও আচ্ছা, তোকে কালকে ছেড়ে দিবে। তবে হ্যাঁ, বাইরে বেশিক্ষণ থাকা যাবে না, পুরোপুরি রেস্টে থাকতে হবে তোকে। এত রেস্টে থাকতে পারবো না। এত রেস্টে থাকলে শরীর এমনিতেই বসে যাবে। আর এইখানে আমার একদমই ভালো লাগছে না। মন চাইতেছে এখনই বাসায় চলে যাই। ফয়সাল তার আম্মুর সাথে কথাবার্তা বলতেছে। অন্যদিকে নিঝুম ওইখানে আর না দাঁড়িয়ে থেকে চলে আসলো পাশেই। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 1 সপ্তাহ। ফয়সাল অনেকটা সুস্থ হয়েছে আজকে। সে কলেজে যাবে, তাই কলেজের জন্য রেডি হয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর স্বাধীন আসলো, ফয়সালকে নিয়ে চলে আসলো কলেজে। ফয়সাল কলেজের ভিতর প্রবেশ করে সোজা চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে ফয়সাল বলতে লাগলো, স্যার, আমি শুনলাম আপনি নাকি নিঝুমকে এই কলেজ থেকে বের করে দিয়েছেন। এই কথা কি একদম সত্যি? হ্যাঁ, আমি নিঝুমকে এই কলেজ থেকে বের করে দিয়েছি। বের করে দেওয়ার অন্য একটা কারণ আছে। যে মেয়ে আরেক দলকে সম্মান করতে জানে না, সে মেয়ে কিনা এই কলেজের লিডার হবে? কখনোই না। স্যার, আমি আপনাকে একটা কথা বলি, এই কলেজে কোনো লিডার থাকবে না আজকের পর থেকে। এই কলেজে যে যার মতো চলাচল করবে। তবে মাদক সেবক এসব করা যাবে না, র্যাগিং করা যাবে না, বাকি সব কিছু করতে পারবে। তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটা করো, আমি আর কিছু বলবো না। আমি তো এত বছর বলতে বলতে বুড়ো হয়ে গেছি। আপনার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, আপনি
নিঝুমকে আবারও কলেজে ফিরিয়ে নিয়ে আসেন এবং কলেজের নিয়মকানুন বলে দেন আর বলবেন যে কারোর সাথে মারামারি না করার জন্য। আজকের পর থেকে আমি সব সময় তার কাছ থেকে দূরে থাকব। এটা কখনোই সম্ভব না। যে মেয়ে এই রকম কাজ করতে পারছে, একবার আশা করি দ্বিতীয়বার এই রকম কাজ করতে একবারও চিন্তা ভাবনা করবে না। স্যার একবার বিশ্বাস করে দেখান, আশা করি আর কখনো এরকম হবে না। আপনি তাকে একবার ফিরিয়ে নিয়ে আসেন। দ্বিতীয়বার যদি সে এরকম করে তাহলে আমি নিজে বলতেছি তাকে আর কখনো এই কলেজে রাখা হবে না, সাথে আমিও এই কলেজ থেকে চলে যাব। ঠিক আছে, শুধু তোমার কথা ভেবে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি। তুমি তাহলে এখন ক্লাসরুমে যাও। ফয়সাল চলে আসলো ক্লাসরুমে, সবার সাথে টুকটাক কথাবার্তা বলতে লাগলো। অন্যদিকে প্রিন্সিপাল ফোন দিল নিঝুমের আব্বুর কাছে আর বলতে লাগলো, আপনার মেয়ে যদি ভালোভাবে পড়ালেখা করতে পারে এখন থেকে, তাহলে আমাদের কলেজে পড়ালেখা করতে পারবে। এটা তাকে লাস্ট চান্স দিলাম। আর যদি ভালোভাবে পড়ালেখা না করতে পারে তাহলে আমি ডাইরেক্ট পরের বার বের করে দিব। আর যাতে কোনো কলেজে ভর্তি না হতে পারে এই রকমভাবেই বের করব। আপনি আপনার মেয়েকে কলেজে পাঠিয়ে দেন এখন। ঠিক আছে প্রিন্সিপাল স্যার, আমি নিঝুমকে কলেজে পাঠিয়ে দিচ্ছি। নিঝুমের আব্বু এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর নিঝুমকে বুঝিয়ে সুঝিয়ে কলেজে পাঠিয়ে দিল। এইদিকে নিঝুম কলেজে এসে ক্লাসরুমে বসে আছে। এমন সময় নিঝুমের বান্ধবী রত্না বলতে লাগলো, নিঝুম, তোকে না এই কলেজ থেকে বের করে দিয়েছিল, তাহলে আবার ফিরে এনেছে কে? হয়তো ফয়সাল প্রিন্সিপাল স্যারকে বলেছে, তাই প্রিন্সিপাল স্যার আব্বুকে ফোন দিয়ে বলেছে যে আমাকে কলেজে পাঠানোর জন্য। চল প্রিন্সিপাল স্যারের সাথে দেখা সাক্ষাৎ করে আসি। এই বলে নিঝুম তার কয়েকটা বান্ধবীকে নিয়ে চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। প্রিন্সিপাল স্যার নিঝুমকে দেখে চেয়ারে বসতে বলা শুরু করলো। এই কলেজে আর কোনো লিডার গঠন করা হবে না, যে যার মতো চলাফেরা করবে। বিশেষ করে নিঝুম, তোমাকে বলছি, আর যদি কখনো কারো সাথে কোনো অসুবিধা করো তাহলে আমি ডাইরেক্ট লাল কালি মেরে তোমাকে কলেজ থেকে বের করে দিব, যাতে তুমি আর কোনো কলেজে ভর্তি হতে না পারো। প্রিন্সিপাল এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর নিঝুম মাথা নাড়িয়ে ওইখান থেকে চলে গেল ক্লাসরুমে। দেখতে দেখতে 4 থেকে 5টা ক্লাস শেষ করে সবাই চলে আসলো বাইরে। এইদিকে ফয়সাল তার বন্ধুদেরকে সাথে নিয়ে বসে আছে গাছের নিচে। এমন সময় নিঝুম ফয়সালের সামনে আসলো। ফয়সালকে উদ্দেশ্য করে নিঝুম বলতে লাগলো, ফয়সাল, এখন কেমন অবস্থা তোমার? আগের চাইতে কিছুটা সুস্থ আছো তো তুমি? সুস্থ না থাকলে কি এই পর্যন্ত আসতে পারতাম নাকি? আপনি আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করবেন না। আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। ফয়সাল এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ফয়সাল ওইখান থেকে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ফয়সালের আম্মু এসে দরজা খুলে দিল। ফয়সাল তার আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে আসলো উপরে তার রুমে। অন্যদিকে নিঝুম তার বান্ধবীদের সাথে বসে আছে। এমন সময় নিঝুমের বান্ধবী রত্না বলতে লাগলো, দেখলি নিঝুম, সে তোকে কেমন না পাত্তা দিয়ে চলে গেছে? হ্যাঁ দেখেছি, তবে এখন আর ঝগড়া করার কোনো পরিস্থিতি নেই। আশা করি আর কখনো ঝগড়া করব না তার সাথে। তার যে অবস্থা করেছি, এই অবস্থার পরিণাম আমি হাড়ে হাড়ে টের পেয়েছি এতদিন। তাকে তো ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু নিজেও বুঝতে পারি নাই, তাকেও বোঝাতে পারি নাই। এখন আর কাউকে কোনো কিছু বুঝিয়ে লাভ হবে না, কেউ আমার কথা বুঝবেও না। নিঝুম এইসব কথাবার্তা বলে বিকালে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় নিঝুমের আম্মু নিঝুমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, ওই ছেলেটার কি অবস্থা? যাকে তুই ওই রকম অবস্থা করেছিলি সে এখন ভালো আছে তো? কলেজে এসেছিল নাকি? হ্যাঁ কলেজে এসেছিল, তবে এখন আর সে আগের মতো নেই। আগের মতো তেমন কথা বলে না। মাথায় আঘাত পেয়েছে, সুস্থ হতে তো কিছুটা সময় লাগবে। তুই কাজটা মোটেও ঠিক করিস নাই। এই রকম কাজ কেউ করে নাকি? কখনো কাউকে জোর করবি না কোনো কিছুর জন্য। আম্মু, আজকে তোমাকে একটা সত্যি কথা বলি। আসলে আমি নিজেও জানি না তাকে কতটা ভালোবেসে ফেলেছিলাম, তবে আগে জানতাম না তাকে যে ভালোবেসেছি। সে হসপিটালে ভর্তি থাকাকালীন আমি বুঝতে পারলাম তাকে আমি কতটা ভালোবাসতাম। ও আচ্ছা, তাহলে এখন তুই কি করতে চাইতেছিস?
তুই কি এখন কোনোভাবে ওই ছেলেটাকে চাইতেছিস তোর নিজের জীবনের সাথে জড়ানোর জন্য? হ্যাঁ আম্মু, আমি চাইতেছি তাকে আমার জীবনের সাথে জড়ানোর জন্য। সে যদি আমার জীবনের সাথে জড়িত থাকে তাহলে আমি মনে করি সে নিজের জীবনটা পরিবর্তন করতে পারবে। আর আমি তাকে আমার জীবনের সাথে জড়াবো কি করে? তার সাথে এত বড় একটা অন্যায় করেছি, সে কি আর এখন আমাকে পাত্তা দিবে? কখনোই দিবে না। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কি না। তোর আব্বু আসলে আমি তোর আব্বুর সাথে কথাবার্তা বলে দেখি। যদি তার পরিবারের সাথে কথাবার্তা বলে তোদের বিয়ে যদি করিয়ে দিতে পারি তাহলে তো তুই খুশি হবি, তাই না? হ্যাঁ আম্মু, আমি অনেক খুশি হব তোমরা যদি এই কাজটা করতে পারো। আচ্ছা, তুই তাহলে এখন রুমে গিয়ে রেস্ট কর। তোর আব্বু কিছুক্ষণ পর আসলে আমি তোর আব্বুর সাথে কথাবার্তা বলে দেখি তোর আব্বু কি বলে। নিঝুম চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নিঝুমের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে পায়েল কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে পায়েল বলতে লাগলো, কিরে নিঝুম, তুই আজকে কলেজে আসলি, আমাদের সাথে কোনো কথা বললি না কেন? আমরা কি কোনো অপরাধ করেছি? যা অপরাধ করেছিস তুই করেছিস, আমাদেরকে এখানে অপরাধী বানিয়ে কি হবে তোর? আমরা তো তোকে বলি নাই যে তার এরকম অবস্থা করার জন্য। পায়েল, তুই তো দেখেছিস আমি কারোর সাথে এত বেশি কথা বলি নাই, তাহলে আজকে কেন এরকম একটা কথা হচ্ছে? আসলে তুই কলেজে আসলি আর আমাদের সাথে কথা বললি না, না তো তাই আর কি জিজ্ঞেস করলাম। ফয়সালের সাথে আমরা অনেক কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ফয়সাল আমাদের সাথে কথা বলে নাই। অপরাধ মনে হয় আমরা অনেক বড় করে ফেলেছি। ছেলেটার মুখ কতটা শুকিয়ে গেছে। হ্যাঁ, আমরা অপরাধ অনেক বড় করে ফেলেছি। আসলে আমাদের দ্বারা এই অপরাধ না করাই ভালো ছিল, কিন্তু আমরা করেছি। তবে সত্যি কথা বলতে কি জানিস, আমি ফয়সালকে এতদিন ভালোবাসতাম, কিন্তু এই ভালোবাসাটা বুঝি নাই। ফয়সাল যখন হসপিটালে ছিল তখন আমি তার ভালোবাসা বুঝতে পেরেছি। তাহলে তুই এখন কি করবি? ফয়সালকে কি তুই তোর ভালোবাসার কথা জানাবি, নাকি অন্য কোনো উপায়ে তার সাথে কন্ট্যাক্ট করবি? অন্য কোনো উপায়ে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে, আর তাকে আমার ভালোবাসার কথা জানাতে হবে। তাকে যদি আমি আমার ভালোবাসার কথা না জানাতে পারি তাহলে সে তো জানবে না, আর এইদিকে আব্বু আম্মু চেষ্টা করবে ফয়সালের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য। এটা আমার মনে হয় না তার আব্বু আম্মু মানবে, কারণ তুই এত বড় একটা কাজ করেছিস তার সাথে, তারা কি মানবে? জানি না, তবে মানাতে হবে, না মানলেও। নিঝুম অনেকক্ষণ পায়েলের সাথে কথা বলল। কথা বলা শেষ করে বসে আছে নিঝুম। অন্যদিকে ফয়সাল আদিলের সঙ্গে কথা বলতেছে। এমন সময় আদিল ফয়সালকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফয়সাল, আজকে নিঝুমের মাঝে বিভিন্ন রকম জিনিস দেখতে পেলাম। তুই তার সাথে ঘাড় তেরামি করে কথা বলছিস, তারপরও সে একদম চুপচাপ হয়ে দাঁড়িয়েছিল আর তোর মুখের দিকে তাকিয়েছিল, কিন্তু তুই কিছু বললি না। আমার মনে হয় কি সে তোকে ভালোবাসতে শুরু করেছে। কী সব আবল তাবল কথা বলতেছিস তুই? সে আমাকে কেন ভালোবাসতে শুরু করবে? এত বছর আমার সাথে ঝগড়া করে হঠাৎ তুই বলতেছিস আমাকে ভালোবাসতে শুরু করেছে সে? ভাই, আমি যেটা সন্দেহ করেছি সেটা বলতেছি। আবার এমনও হতে পারে তোকে মারার জন্য প্ল্যান করতেছে। আদিল এসব কথা শেষ করে চলে আসলো 3 রাস্তার মোড়ে। এদিকে ফয়সাল সোফায় বসে মনে মনে বলতে লাগলো, আদিলের কথা তো মাঝে মধ্যে সত্যি হয়, তার মানে কি এই কথাটাও সত্যি হবে? নিঝুম কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি আমাকে মারার প্ল্যান করতেছে? এইখান থেকে যে কোনো তো একটা কিছু হবে। ফয়সাল এইসব কিছু চিন্তাভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ এইসব চিন্তাভাবনা করার পর চলে আসলো খাবার টেবিলে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। অন্যদিকে নিঝুম এবং তার আব্বু আম্মু খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় নিঝুমের আম্মু বলতে লাগলো, নিঝুমের আব্বু, নিঝুম চাইতেছে যে ছেলেটাকে সে আঘাত করেছে ওই ছেলেটাকে বিয়ে করার জন্য। তুমি কি কোনো রকম ভাবে ওই ছেলের আব্বু আম্মুকে বলে নিঝুমের সাথে বিয়ের দিনটাই ঠিক করতে পারবে? নিঝুম যে কাজটা করেছে এই কাজের জন্য ওই ছেলের পরিবার কখনোই রাজি হবে না। নিঝুম তারপরেও আমি একবার চেষ্টা করে দেখি তার বাবা মাকে রাজি করানো যায় কিনা। নিঝুমের আব্বু আম্মু খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নিঝুমের আব্বু বলতে লাগলো, নিঝুম, তুই এখন তোর রুমে গিয়ে ঘুমা, রাত অনেক হয়েছে। কালকে আমি দেখি তার পরিবারের সাথে কথাবার্তা বলে কিছু একটা করতে পারি কিনা।
নিঝুম চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নিঝুম বিছানায় শুয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা নিঝুম চলে আসলো কলেজে। সবার সাথে বসে কথাবার্তা বলতেছে। অন্যদিকে নিঝুমের আব্বু চলে আসলো ফয়সালদের বাসায়। কলিং বেল দিতে ফয়সাল এসে দরজা খুলে দিল। নিঝুমের আব্বুকে দেখে সালাম দিয়ে বাড়ির ভিতরে নিয়ে আসলো। বেশ কিছুক্ষণ বসে সবাই কথাবার্তা বলার পর নিঝুমের আব্বু ফয়সালের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেন মিস্টার চৌধুরী সাহেব, আমার মেয়ে যে কাজটা করেছে, এই কাজের জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আজকে আপনাদের কাছে একটা আবদার করতেছি, এই আবদারটা প্লিজ রাখবেন আমার। বলেন কি আবদার আপনার? আমি আমার মেয়েকে আপনার বাড়ির বউ হিসেবে দেখতে চাই, মানে ফয়সালের বউ হিসেবে আমি দেখতে চাই। নিঝুমের আব্বুর কথা বলা শেষ হতে না হতেই ফয়সালের আম্মু বলতে লাগলো, আমার ছেলের এই অবস্থা করেছে যে মেয়ে, ওই মেয়েকে আবার আমি এই বাড়ির বউ করে আনবো? কখনোই না। আপনার মেয়ে যে কাজ করেছে, এই কাজের জন্য তো তাকে পুলিশে দেওয়া দরকার, কিন্তু আমি তাকে পুলিশে দেই নাই। এটা তার অনেক ভাগ্য। আপনি সম্মানের সহিতে এই বাড়িতে এসেছেন, আপনাকে সম্মানের সহিতে এই বাড়ি থেকে বিদায় দিব আমরা। ফয়সালের আম্মু, কি হচ্ছে এসব? আমাকে কথা বলতে দাও। আমি তো এখানে বসে আছি, আমি তো আর এখান থেকে চলে যাই নাই। ফয়সাল, তুই কি ওই মেয়েকে পছন্দ করিস, বা তুই কি ওই মেয়ের সাথে থাকতে চাস? আব্বু থাকতে চাইলেই তো আর হবে না, ওই মেয়েকে আগে ঠিক করতে হবে। ওই মেয়ে ঠিক হলে আশা করি তার সাথে থাকা যাবে, তবে ঠিক যতদিন না হবে তার সাথে থাকা যাবে না। ফয়সাল এসব কথাবার্তা বলতেছে। এইদিকে নিঝুমের আব্বু ফয়সালকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফয়সাল, তুমি যদি বলো তাহলে আমি নিঝুমকে একবারে ঠিকভাবে এবং শান্তশিষ্ট একটা মেয়ে বানিয়ে এই বাড়িতে পাঠাবো। সে কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। আর সে যদি খারাপ ব্যবহার করে তাহলে তুমি আমাকে একবার কল দিবে, আমি তাকে এসে নিয়ে যাব। আচ্ছা, বিয়ে করতে রাজি আছি, তবে এখন না। আমি তাকে আরো কয়েকদিন দেখতে চাই, সে আমার সাথে কেমন ব্যবহার করে। যদি ভালো ব্যবহার করে তাহলে বিয়ের পাকা কথাই বলবো, আর যদি দেখি সে আমার সাথে খারাপ ব্যবহার করছে তাহলে এখানে সমাপ্ত হবে সকল কথা। আপনি ও আপনার মেয়েকে কিছু বলতে পারবেন না এখান থেকে গিয়ে। ফয়সাল এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো কলেজে। এসে দেখে নিঝুম কয়টা ছেলের সাথে গা লাগিয়ে কথাবার্তা বলতেছে। ফয়সালকে দেখে নিঝুম কিছুটা দূরে সরে গেল। এটা দেখে ফয়সাল নিঝুমের কাছে এসে ঠাস করে নিঝুমের গালে চড় মেরে দিয়ে বলতে লাগলো, তোর মতো মেয়েকে কত দেখেছি, কিন্তু এই রকম কাজ তুই করিস, ছি, ভাবতেই কেমন যেন লাগছে। এই বলে ফয়সাল ওইখান থেকে চলে গেল। এইদিকে নিঝুম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় নিঝুমের বান্ধবী বলতে লাগলো, নিঝুম, ফয়সাল তোর গালে চড় মেরে চলে গেল, আর তুই কিছু বললি না? আগে তো কখনো এরকম কাজটা করিস নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে ফয়সালকে এখন আর কোনো কিছু করব না। সে যাই করুক না কেন, সে যেইভাবে বলবে আমি সেভাবেই চলবো। আমার ফয়সালকে লাগবে, ফয়সালকে ছাড়া আমি চলতে পারবো না। তার মানে তুই ফয়সালকে ছাড়া সত্যিই চলতে পারবি না? না, আমি চলতে পারবো না। যেটা একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সেটা আমি আর পাল্টাবো না। এই বলে নিঝুম চলে আসলো তার ক্লাসরুমে। কয়েকটা ক্লাস শেষ করে চলে আসলো বাসায়। এসে দেখে তার আব্বু বসে আছে। নিঝুম তার আব্বুকে দেখে বলতে লাগলো, আব্বু, ফয়সালের আব্বু আম্মু কি বলেছে? তারা কি আমাকে মেনে নিবে নাকি নিবে না? তারা তো বলেছে মেনে নিবে, তবে তোকে পরীক্ষা করবে। তুই যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস তাহলে ওরা তোকে মেনে নিবে। তাই তুই সাবধানে থাকিস। ফয়সাল যাই করুক না কেন, তুই কিছু করবি না। নিঝুমের আব্বু আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসলো রুমে। এদিকে নিঝুমও রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছে। রাতের খাবার দাবার শেষ করে বসে আছে নিঝুম। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ফয়সাল কল দিয়েছে। কলটা রিসিভ করতে নিঝুম সালাম দিয়ে বলতে লাগলো, হঠাৎ এই রাতের বেলা কল দিয়েছো কেন? কোনো জরুরি দরকার ছিল? না, জরুরি দরকার না, ওই সময় চর মেরেছিলাম, ওইটার জন্য সরি বলতে কল দিয়েছি। আসলে আপনি যে কাজটা করেছেন এই কাজের জন্য অবশ্যই আপনি চর খাওয়ার যোগ্য ছিলেন, তাই চর মেরেছি। সমস্যা নেই, চর মেরেছো ভালো হয়েছে। আমি একটা শিক্ষা পেয়েছি, এখন থেকে নিজেকে শুধরে নেব। ঠিক আছে, এখন তাহলে ফোনটা রেখে দিলাম।
এই বলে ফয়সাল কলটা কেটে দিল আর নিঝুম বসে রইল মনে মনে খুশি হয়েছে। যেই ছেলে কিনা অপরাধ করে কখনো ক্ষমা চায় নাই, সেই ছেলে আজকে ক্ষমা চেয়েছে। এই চিন্তাভাবনা করতেছে নিঝুম। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 2টি মাস। নিঝুম এখন আগে যেতে অনেকটা শান্তশিষ্ট মেয়ে হয়ে গেছে। রাতে ফয়সাল তার আব্বু আম্মুর সাথে বসে খাবার খাইতেছে। এমন সময় ফয়সালের আব্বু বলতে লাগলো, কিরে ফয়সাল, কই তুই তো আর কোনো কিছু জানালি না? জানলে তো আমি নিঝুমের আব্বুর সাথে কথা বলতে পারতাম। হ্যাঁ, তুমি কালকে কথা বলতে পারো। কথা বলে সকল কিছু ফাইনাল করে নাও। নিঝুম আগের চাইতে অনেকটা ভালো হয়ে গেছে। ফয়সাল এসব কিছু বলতেছে তার আব্বু আম্মুকে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ফয়সালের আব্বু ফয়সালকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কালকে নিঝুমের আব্বুকে কল দিয়ে বলি আমাদের বাসায় আসার জন্য। যেহেতু তুই রাজি হয়ে গেছিস, তাহলে তাদেরকে বলে দেখি, তারা যদি রাজি হয় তাহলে কালকেই সব কিছু সেরে ফেলা যাবে। ফয়সাল আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নিঝুম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে নিঝুম বলতে লাগলো, কি করেন, খাওয়া দাওয়া করেছেন? এই তো শুয়ে আছি, আর খাওয়া দাওয়া শেষ করেছি কিছুক্ষণ আগে। আরেকটা কথা, কালকে আপনি আপনার বাবা মাকে নিয়ে চলে আসবেন আমাদের বাসায়। হঠাৎ আপনাদের বাসায় যাব কেন? আপনাদের বাসায় কি কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, অনুষ্ঠান আছে বলেই তো আমি বললাম কালকে আপনার আব্বু আম্মুকে নিয়ে আসার জন্য। ঠিক আছে, কালকে সকাল 10টার দিকে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে আপনাদের বাসায় থাকবো। মিষ্টি নিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ, মিষ্টি নিয়ে আসতে চাইলে আসতে পারেন, আর না নিয়ে আসলেও পারেন। আমাদের বাসায় মিষ্টি অবশ্যই থাকবে। ফয়সাল এইসব কিছু বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কিছু কথাবার্তা বলে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন সকাল 10টা। ফয়সাল ঘুম থেকে উঠে নিচে আসতেই দেখতে পেল সবাই বসে আছে। ফয়সাল সবার সাথে গিয়ে বসে পড়ল। এমন সময় ফয়সালের আব্বু নিঝুমের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বিআই সাহেব, আপনার সাথে যে কথাগুলো হয়েছে 2 মাস আগে, এই কথাগুলো এখন বাস্তবে রূপান্তরিত করতে হবে। 2 জন তো রেডি আছে বিয়ে করার জন্য। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আজকে বিয়েটা শেষ করে ফেলি। আমাদের কোনো আপত্তি নেই, আজকে সন্ধ্যায় তাদের দুজনের বিয়ে হবে। ফয়সাল, তোমার কি কোনো আপত্তি আছে নাকি? না, আমার কোনো আপত্তি নেই, তবে আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করতে পারেন, তার হয়তো আপত্তি থাকতে পারে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই হালকা পাতলা কেনাকাটা করার জন্য মার্কেটে চলে গেল। কেনাকাটা শেষ করে সন্ধ্যায় বাসায় চলে আসলো। নিঝুমকে তার বান্ধবীরা সাজিয়ে দিতেছে, এইদিকে ফয়সালকে তার বন্ধুরা সাজাচ্ছে। বেশ কিছুক্ষণ পর দুজন রেডি হয়ে চলে আসলো নিচে। এসে দেখে কাজী সাহেব সমস্ত কিছু লেখালেখি শেষ করে বসে আছে। এখন শুধু দুজনে কবুল বলার পালা। কাজী সাহেব দুজনে কবুল শুনে দোয়া পড়ে দুজনে বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। রাত প্রায় 9টা। সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে বসে গল্প করতে লাগলো। এদিকে ফয়সালের আম্মু ফয়সালকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফয়সাল, রাত অনেক হয়েছে, তুই এখন নিঝুমকে নিয়ে রুমে যা। নিঝুম, তুমিও যাও রুমে, এখন আর এখানে বসে গল্প করার প্রয়োজন নেই। দুজন চলে আসলো রুমে। ফয়সাল দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে বসে আছে খাটের উপরে। এমন সময় নিঝুম ফয়সালকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফয়সাল, চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে আমাদের নতুন জীবন শুরু করি। হ্যাঁ, চলেন। দুজন নফল নামাজ আদায় করে চলে আসলো খাটে। একে অপরের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ফয়সাল আর নিঝুম একে অপরকে জড়িয়ে ধরে একে অপরকে সরি বলে নিঝুম বলতে লাগলো, ফয়সাল, আমি তো আগে অনেক ভুল করেছি, এখন আর ভুল করতে চাই না। তোমাকে বিয়ে করেছি আমি সুখে সংসার করার জন্য। তোমার কাছে একটাই আশা থাকবে, আমাকে সারা জীবন তোমার বুকের মাঝে রেখে দেবে। তা তো অবশ্যই দিব, তবে এখন তো আমার বাবা ডাক শুনতে ইচ্ছা করতেছে। এখন আবার বাবা ডাক শুনবেন কি করে? বাবা ডাক শুনতে হলে তো আগে বেবি আনতে হবে দুনিয়াতে, এরপরে বাবা ডাক শুনতে হবে। তাহলে আনা শুরু করি। এই বলে ফয়সাল নিঝুমকে জড়িয়ে ধরে তার ঠোঁটের উপর ঠোঁট বসিয়ে দিল। বাকিটা ইতিহাস। তারা এখন বেবি আনার মিশনে নেমে পড়েছে। আমরা সবাই ফয়সাল এবং নিঝুমের জন্য দোয়া করব, যাতে তারা খুব তাড়াতাড়ি এই দুনিয়াতে বেবি নিয়ে আসতে পারে। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।